গ্রামবাসী, আপনাদের সবাইকে কিছু কথা জানানোর ছিল। গত রাতে গ্রামের সব পঞ্চায়েত প্রধানের বাড়িতে ডাকাতি হয়েছে। টাকা পয়সা গহনা গাটি সব ডাকাতি করে নিয়ে গেছে। এখানে গ্রামের চেয়ারম্যান আছে, ওনার কাছে আমার অনুরোধ, উনি যেন ডাকাতদের বিচারের ব্যবস্থা করেন। উনি কি বিচার করবে? উনি নিজেই তো গরিবদের শোষণ করে, অবৈধভাবে গরিবের জমি দখল করে উনি বড়লোক হয়েছে। আমাদের থাকার জন্য যে বাড়িটা আছে সেটাও ওনার কাছে বন্ধক আছে। সবার সামনে দাঁড়িয়ে তুই কিন্তু আমার বদনাম করছিস। তোর বাবা আমার কাছ থেকে টাকা ধার করেছিল, টাকার বিনিময়ে তোদের বাড়ি বন্ধক রেখেছিল। তারপর টাকা পরিশোধ না করেই তোর বাবা মারা যায়। তারপর আমি আর কোনো দিন তোদের কাছে টাকা চাইতে যাইনি। আপনি টাকা চাইতে না গেলেও আপনার লোকজন আমাদের বাড়ি ছাড়ার হুমকি দেয়। বাড়ি ছাড়লে আমরা থাকবো কোথায়? মূল আলোচনা থেকে আমরা মনে হচ্ছে সরে যাচ্ছি। অন্য বিষয় নিয়ে আর একদিন আলোচনা করা যাবে। চেয়ারম্যান সাহেব, আপনাকে এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে এই গ্রামে আর ডাকাতি না হয়। ব্যবস্থা তো করতেই হবে, নইলে কাল হয়তো আমার বাড়িতে ডাকাত আক্রমণ করতে পারে। আজকেই আমার লোকজন ডাকাত দলকে ধরবার ব্যবস্থা করবে। চেয়ারম্যান সাহেব, আপনি যদি কোনো ব্যবস্থা না করতে পারেন তাহলে আমি আইনের সহায়তা নেব। রমেশ কাকা, আগে থেকেই আইনের সহায়তা নেওয়া উচিত। আমার মনে হয় চেয়ারম্যান সাহেব কিছু করতে পারবে না। তুই কিন্তু একটু বেশি কথা বলছিস। সবার উদ্দেশ্যে আমি বলছি, ডাকাত দলকে যেভাবেই হোক শাস্তি দেবার ব্যবস্থা করব। চেয়ারম্যান সাহেব যখন কথা দিল তাহলে ওনার উপর ভরসা করা যায়। আজকের মতো আমাদের আলোচনা শেষ করলাম। সবাই যে যার বাড়িতে ফিরে চলুন। দিদি, মন খারাপ করে বসে আছিস কেন? আজকের টক ফুচকাটা অনেক মজার হয়েছে, খেয়ে দেখ। না রে, আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, মনটা ভালো নেই। ঘরে চাল ডাল সব শেষ, কিভাবে চলবে বলতো? এই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা তো টক ফুচকা বিক্রি করতে পারি। টক ফুচকা তো অনেক মানুষে খেতে ভালোবাসে। দেখবি, ফুচকা বিক্রি করার টাকা দিয়ে আমাদের সংসার চলে যাবে। সংসার কোনো রকম না হয় চলে গেল, কিন্তু বাড়ি বন্ধকের টাকাটা কোথা থেকে জোগাড় করবো বলতো? চেয়ারম্যান তো মহা শয়তান, গ্রামের গরিব অসহায়কে শোষণ করেই তো দিন দিন বড়লোক হচ্ছে। ঠিকই বলেছিস, পাশের বাড়ির বুড়ির অবস্থা দেখলেই তো বোঝা যায়। বুড়ির এক সময় সব ছিল, এখন বুড়ি ভিক্ষে করে খায়। বুড়ির কথা মনে হলে না খুব কষ্ট হয় রে। মাঝে মাঝে মনে হয় বুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমাদেরই তো দিন চলে না। আমাদের হালও যে কবে বুড়ির মতো হয় তার কোনো ঠিক নেই। বাড়িটা যে কোনো উপায় ছাড়তে হবে, নইলে যে কোন সময় চেয়ারম্যান আমাদের বাড়ি ছাড়া করবে। পঞ্চায়েত প্রধান ডাকাত দল ধরার জন্য চেয়ারম্যানের কাছে বিচার চাইছে। চেয়ারম্যান কি বিচার করবে? ও তো নিজেই ডাকাতের চাইতে খাবার। তুই একদম ঠিক বলেছিস দিদি। চেয়ারম্যানের হাত থেকে বাঁচতে হলে আমাদের কিছু একটা করতে হবে। আপাতত টক ফুচকা বিক্রি করেই শুরু হবে আমাদের অভিযান। চেয়ারম্যান সাহেব, আপনাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি তো আমাকে কিছু না বলে থাকতে পারেন না। রাইমা নেহার কথা ভাবছি। ওদের বাড়িটা তো আমার কাছে বন্ধক দেওয়া। ভাবছি কি জানিস? কি ভাবছেন? বাড়িটা দখল নেব না, তার বিনিময়ে রাইমাকে আমি বিয়ে করব। আপনি এসব কি বলছেন? মানে আপনার বউ ছেলে মেয়ে থাকতে আবার বিয়ে করতে যাবেন কেন? মানে একটা বিয়ে করলে কি আর বিয়ে করা যাবে না? তাছাড়া আমি কি প্রথম নাকি যে দ্বিতীয়বার বিয়ে করতে চাইছি? তা নয়, কিন্তু আপনার বাড়ির লোক যদি রাজি না হয় তাহলে কি করবেন? বাড়ির লোকের কথা আমি ভাবছি না, আমি যা বলবো তাই হবে। তুই একটা কাজ করবি, ওদের বাড়ি গিয়ে প্রস্তাবটা দিবি। সে তো বটে, আপনি যা বলবেন তাই হবে। যদি বিয়ে করতে রাজি না হয়, দুদিনের মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে ওদের বাড়ি থেকে বের করে দিতে হবে। ওই মেয়ের মধ্যে কি এমন আছে যে আপনি ওকে বিয়ে করতে চাইছেন? বিয়ে করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেই বরং আপনার সুবিধা হবে। মেয়েটা দেখতে অনেক সুন্দরী, সবার থেকে একেবারে ব্যতিক্রম। এই জন্যই ওকে আমার এত পছন্দ। বুঝতে পেরেছি, আপনার যখন পছন্দ হয়েছে, এই মেয়ের সাথে নিশ্চিত আপনার বিয়ে হবে। কিন্তু সামনে যে নির্বাচন আসছে, নির্বাচনের আগে কি বিয়ে করা ঠিক হবে? নির্বাচন নিয়ে আবার কিসের চিন্তা? প্রতিবার যেভাবে ভোট হয় এবারও সেইভাবেই ভোট হবে। বুঝতে পেরেছি, আপনার কথা মতো কাজ হবে। টক ফুচকা একবার খেলে বারবার খেতে মন চাইবে। সস্তায় মজাদার ফুচকা, এমন ফুচকার কোথাও পাবে না।
এক প্লেট ফুচকার দাম কত? মাত্র 20 টাকা। আমাকে এক প্লেট দিন তা। এই নিন দাদা। সত্যি অনেক মজার ফুচকা। এখান থেকে রোজ ফুচকা খেতে আসবো এখন এখানে। হ্যাঁ, আমাকে এক প্লেট দিন তো, আর এই নিন 100 টাকা। ফুচকার দাম তো 20 টাকা, আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন কেন? সত্যি বলতে এমন ফুচকা আমি জীবনে খাইনি। এই তো মজাদার ফুচকার দাম মাত্র 20 টাকা হতে পারে না, এই জন্য 100 টাকা দিচ্ছি। কিন্তু আমি যে 20 টাকার বেশি নেব না। আমি একটা কাজ করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? বলুন কি কাজ? কুসুমপুর গ্রামে যত গরিব মানুষ আছে সবাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাই। আপনি কেন এই গ্রামের মানুষদের সাহায্য করবেন? আপনাকে তো আগে কখনো দেখেছি বলে মনেও হচ্ছে না। তুমি আমাকে চিনবে না, আমি মনোজ। অনেক দূর থেকে এসেছি। বিভিন্ন গ্রামের গরিব অসহায়দের সাহায্য করে আমার কাজ। আপনার মতো মানুষ দেখাই যায় না। এত ভালো মানুষ এখনো দুনিয়ায় আছে, বিশ্বাস করতেই কষ্ট হয়। এখানে কত মানুষ আছে? আপনাকে দেখার পর সেটাই মনে হচ্ছে। আমাদের গ্রামের চেয়ারম্যানের কথা ভেবে দেখুন, ওনার কাজ গরিবকে আরো গরিব করে দেওয়া, আর এদিকে আপনি গরিবদের সাহায্য করতে হাত বাড়িয়ে দিচ্ছেন। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আজকে থেকেই গরিবদের হাতে টাকা দিতে পারি। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। এ রাইমা, কেমন আছিস? তোর দিকে আজকাল কোনো খোঁজ খবর পাওয়া যায় না, তা সারাদিন বাড়ি বসে কি করিস? কি মতলবে এসেছো সেটা আগে বলো, মতলব ছাড়া তো এদিকে আসো না। বাড়িটা মনে হয় আবার ছাড়তে হবে। চেয়ারম্যান অনেকদিন সময় দিয়েছে, আর সময় দিতে পারবে না। বুঝতে পেরেছি, তা কবে ছাড়তে হবে? চেয়ারম্যান একটা প্রস্তাব দিয়েছে, যদি তুই প্রস্তাবটা মেনে নিতে পারিস তাহলে কোনোদিন তোদের বাড়ি ছাড়তে হবে না। কি প্রস্তাব? চেয়ারম্যান তোকে বিয়ে করতে যায়, তুই যদি ওনাকে বিয়ে করিস তাহলে তোদের খাবার পরার অভাব থাকবে না। এই কথা বলতে তুমি এখানে এসেছো? তোমাকে আমি ঝাঁটা পেটা করে বিদায় করব। তোর সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলবার? দুবেলা পেটে খাবার জোটে না, তার আবার কথা শুনলে আর ইয়ে হয়ে আসে। তুমি এখান থেকে যাবে কিনা বলো। ভালো করে ভেবে দেখ, চেয়ারম্যানকে বিয়ে করলে তুই রাজরানী হতে পারবি। শাড়ি গহনা খাওয়া পরা কোনো কিছুর অভাব থাকবে না। যেভাবেই হোক চেয়ারম্যানের টাকা পরিশোধ করে দেবো। টাকার বিনিময়ে আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। টাকা যে পরিশোধ করবি, কিন্তু এত টাকা কোথায় পাবি? কোনোদিনও চেয়ারম্যানের টাকা তোরা দু বোন মিলে পরিশোধ করতে পারবি না। আমি কথা দিচ্ছি টাকা পরিশোধ করব। দিতে পারলে ভালো, আর না দিতে পারলে আমার কথা ভেবে দেখিস। ওনার টাকা দিতে না পারলে বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু ওনাকে বিয়ে করব না। উনি একজন বাজে লোক। এত দেমাগ ভালো না, বুঝলে? তুমি এখান থেকে যাবে না তোমাকে ঝাঁটা পেটা করবো। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মনোজ, রাইমা নেহাদের দূর সম্পর্কের আত্মীয়। আপনি নাকি গ্রামের লোকজনের উপকার করে বেড়াচ্ছেন, তা আপনাকে এই গ্রামের মানুষের কথা কে ভাবতে বলেছে? এটা আমাদের গ্রাম, এখানে মানুষের সুবিধা অসুবিধা দেখবার দায়িত্ব আমার। আমার আত্মীয়দেরও কি সাহায্য করতে পারবো না? আপনি ওদের কাছে টাকা পান, সেই টাকা আমি পরিশোধ করতে এসেছি। টাকা পরিশোধ করবেন ভালো কথা, কিন্তু আপনাকে খুব একটা সুবিধের মনে হচ্ছে না। কি মতলবে এই গ্রামে ঘুরঘুর করছেন বলুন তো? কি যে বলেন, আমার কোনো মতলব নেই। দয়া করে টাকাগুলো নিলে আমি খুশি হতাম। এ চেতন, কোথায় তুই? এদিকে আয়। আমাকে ডেকেছেন চেয়ারম্যান সাহেব? এ টাকাটা গুনে নে। বলছি কি, ওদের বাড়ির দলিলটা আগে দিলে ভালো হয়। টাকা দিলেই দলিল দিয়ে দেব? চেয়ারম্যান সাহেব, আমি যে দলিল হাতে না পেলে টাকা দিতে পারবো না। আমার সাথে কেউ এমন করে না, কিন্তু তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তো। আমি একটু অন্যরকম, আগে কাজ পরে টাকা, এটাই আমার নীতি। চেতন, দলিলটা নিয়ে আয় তো, আমার ঘরে আলমারিতে আছে। এখনই যাচ্ছি। এই প্রথম আমি ব্যতিক্রম কিছু করতে যাচ্ছি। মনোজবাবু, এই নিন দলিল। ঠিক আছে, এ নিন টিকা। আশা করি আপনি ওদের আর বিরক্ত করবেন না। এত সহজে দলিল দিয়ে দিলেন? এবারই তো হবে আসল খেলা।
কি করছেন বলুন তো? সামান্য ডাকাত ধরতে পাচ্ছেন না, তাহলে বড় বড় অপরাধীদের ধরবেন কি করে? আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কোথায় পালাবে? আশেপাশের গ্রামেও ডাকাতি হচ্ছে, আর এভাবে তো চলতে দেওয়া যায় না। এই ডাকাতের দল খুবই চালাক, বুঝলেন? এরা ছদ্মবেশ নিয়ে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে পুলিশের চাকরি করছেন কেন বলুন তো? মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু সেটা বাস্তবায়ন করা খুবই কঠিন। আপনি যতটা সহজে বলে দিচ্ছেন ব্যাপারটা ততটা সহজ না। আর ধৈর্য ধরে রাখতে পারছি না, কতদিন হয়ে গেল একটা ডাকাতও ধরা পড়েনি। আমাদের উপর একটু ভরসা করুন। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো নতুন মানুষের আগমন হয়েছে কি বলতে পারবেন? কয়েকদিন আগে মনোজ নামের একজন গ্রামে এসেছিল। সে আবার গ্রামে যত গরিব অসহায় মানুষ আছে তাদের টাকা দিয়ে সাহায্য করে বেড়াচ্ছে। মানুষটাকে খারাপ মনে হয়নি। তাকে কি প্রথম দেখলেন? হ্যাঁ, এই প্রথম। কিন্তু যে মানুষ গরিবদের এভাবে সাহায্য করতে পারে সে কখনো খারাপ হতে পারে না। যারা অপরাধী তারা এইভাবে সবার চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ায়, বুঝলেন? লোকটাকে যদি আবার দেখেন সাথে করে খবর দেবেন তো। গ্রামের মানুষ সবাই ওকে চেনে, কয়েকদিনে বেশ জনপ্রিয় হয়ে গেছে। ডাকাত দল ছদ্মবেশ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য ওদের ধরা খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে একজনকে যদি ধরতে পারি তাহলে সহজেই গোটা দলকে ধরে ফেলবো। তাহলে তো ভালো। রাইমা, নেহা, তোরা বাড়িতে আছিস? চেয়ারম্যান সাহেব, আপনি? আপনার টাকা তো সব পরিশোধ করা হয়ে গেছে। কই, আমার টাকা তো পরিশোধ হয়নি। বাড়ির দলিল তো এখন আমাদের হাতে। ওটা নকল দলিল। আমি কি পাগল যে একজন অপরিচিত লোকের কাছে আসল দলিল দেব? আসল নকল বুঝি না, আপনার টাকা পরিশোধ করা হয়ে গেছে, এটাই বড় কথা। টাকা পরিশোধ হয়ে গেছে তার কি কোনো প্রমাণ আছে নাকি? শোন, এই বাড়ি এখন থেকে আমার। তোরা এখন বাড়ির থেকে বের হয়ে যাবি। বললেই হলো, বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোরা মেয়ে মানুষ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে কেমন একটা হয় না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে তোরা নিজেরাই বের হলে ভালো হয়, বুঝলি? আপনি কিন্তু অন্যায় করছেন, কিছুতেই আপনার এই অন্যায় আমি মানব না। এই চেতন, দাঁড়িয়ে আছিস কেন? ওদের বার করে দে। আমি কিন্তু লোক ডাকবো। ডাক। আমি আপনার কাছে হাত জোর করছি, এভাবে বার করে দেবেন না। চেতন তোকে একটা প্রস্তাব দিয়েছিল, তুই যদি প্রস্তাবটা মেনে নিস তাহলে তোদের বার করে দেব না। আপনি এসব কি বলছেন? আপনি একজন বয়স্ক মানুষ, আপনাকে আমি কেন বিয়ে করব? অনেক সুখে থাকবি রে, বাড়িটা আবার নতুন করে তৈরি করে দেব। আমাকে কয়েকদিন সময় দিন, আমি ভেবে দেখবো কি করা যায়। কয়েকদিন তো সময় দিতে পারবো না, তোকে 2 দিন সময় দিব। আরে আমার কথায় যদি রাজি থাকিস তাহলে ভালো, নইলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ব্যাস, ঠিক আছে, আমি 2 দিনের মধ্যে সব জানিয়ে দেব। আপনি আমাকে এখানে আসতে বলেছেন কেন? কি বলবেন দ্রুত বলুন, আমার হাতে এখন সময় নেই। রাইমাদের বাড়ির দলিলটা আপনাকে আনতে বলেছিলাম, এনেছেন কি? এবার আর ভুল করিনি, সত্যি সত্যি এনেছি। এই দলিলের বিনিময়ে কিন্তু রাইমার সাথে আমার বিয়েটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ে নিয়ে এখন আলোচনা করব বলি তো আপনাকে এখানে আসতে বলেছি। রাইমাকে বিয়ে করবার আগে বউ ছেলে মেয়ে দেশের বাইরে পাঠিয়ে দেবো। দেশে থেকে কি করবে? বিদেশে খুব শান্তিতে বসবাস করতে পারবে। সেটাই তো, এদিকে আপনিও রাইমাকে বিয়ে করে শান্তিতে থাকতে পারবেন। এবার দলিলটা দিন। এই নিন, আপনি কিন্তু কথা দিয়েছেন যেভাবেই হোক বিয়েটা দেবেন। আমি কথা দিয়ে কথা রাখি, আমার কথার এদিক ওদিক হবে না। এমন ব্যবস্থা করব যাতে আপনার সাথে আর কারোর কোনোদিন ঝামেলা না হয়। এই ঝামেলা হবে কেন? ঝামেলা হবে কেন? আমি কি ঝামেলা করবার মানুষ নাকি? না না, আপনি তো মহান মানুষ। হ্যাঁ, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার সাথে আমার কি মজার সম্পর্ক? আরে আপনাকে একটা কথা বলি, এলাকায় এবার সবাই ভোট দেবে এবং যে যার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে, ঠিক আছে? মানে আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না তো। আর কতকাল ভোট ছাড়া চেয়ারম্যান পদে থাকবেন? আপনার সাথে আমি এসব নিয়ে কথা বলতে চাই না, জানতা? বলতে চান না তাই না? আপনি জানেন আমি কে? কে আপনি? ডাকাত সর্দার। ওরে শয়তান, তোকে আমি পুলিশে দেবো রে। সে সুযোগ দিলে তো ভালো হবে না, বলে দিলাম, ভালো হবে না। তোকে শেষ করতে পারলে এলাকার সবাই শান্তিতে থাকবে।
পুলিশবাবু সর্বনাশ হয়ে গেছে, চেয়ারম্যান খুন হয়েছে, পুলিশবাবু, পুলিশবাবু। তাই নাকি? তা কখন ঘটনাটা ঘটলো? গত রাতে মনোজ নামে একজন চেয়ারম্যান সাহেবকে ডেকে নিয়ে গেছিল। চেয়ারম্যান বলেছিল জঙ্গলের দিকে যাচ্ছি, সকালে বাড়ি ফেরেনি দেখি আমি জঙ্গলে খুঁজতে যাই, গিয়ে দেখি শেষ। আমার সন্দেহ তো তোমার দিকে যাচ্ছে। তুমি নিজে চেয়ারম্যানকে মেরে থানায় ভালো সাজতে আসনি তো? কি বলছেন? ছোট থেকে আমি চেয়ারম্যানের সাথে আছি, ওনাকে আমি মারবো কেন? কাছের মানুষ সবচেয়ে বেশি শত্রু হয়। আরে আমার তো মনে হচ্ছে এই খুনের পেছনে তোমার হাত আছে। দেখুন, আপনি আমাকে অযথা সন্দেহ করছেন। আসল খুনি কাউকে ধরতে পারবেন এইসব বলছেন? তার মানে কি বলতে চাইছো? তুমি খুন করনি? এক কথার কতবার বলবো? খুন করেছে মনোজ আর ওরা দুই বোন। দুই বোন মানে? ওই রাইমা নেয়া, ওর খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, সামনে পেলে হয়তো আমাকেও খুন করে দিতে পারে। বুঝতে পেরেছি। আমি যতদূর জানি ওদের এক বোনকে চেয়ারম্যান বিয়ে করতে চেয়েছিল। এইসব আপনি কি বলছেন? চেয়ারম্যান অল্প বয়স্ক মেয়েদের বিয়ে করতে যাবে কেন? থানায় দাঁড়িয়ে মিথ্যে বলবার জায়গা পাওনি নাকি? হ্যাঁ, তোমায় কিন্তু জেলে দেবো বলে দিলাম। হ্যাঁ, জুতোর বাড়ি খাবে। না মানে রাইমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাইমা রাজি হয়নি। লাঠির বাড়ি পড়লে না সত্যি কথা আরো বার হবে। হ্যাঁ, কি সত্যি বললাম তো চেতনবাবু? তারা এসে ভুল করাবে, বাবাই কি করতে এলাম? সঠিক তদন্ত করবার জন্য এবার তো ঘটনাস্থলে যেতেই হবে। চেতনবাবু, তুমি আমার সাথে চলো। এ গ্রামে আমার আর বেশি দিন থাকা হবে না। যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। চলে যাওয়ার আগে তোমাদের জন্য কিছু করে যেতে চাই। আপনাকে আমার নিজের দাদার মতন মানি। আপনি চাইলে সারা জীবন আমাদের বাড়িতে থাকতে পারেন। তোমাদের মতো বোন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যদি বেঁচে থাকি তোমাদের মাঝে আবার ফিরে আসবো। আপনি সব কি বলছেন দাদা? বেঁচে থাকবেন না কি জন্য? সমাজে আপনাদের মতো মানুষের দরকার। বলা যায় না মানুষের জীবনে কখন কি হয়। আপনি আমাদের জন্য অনেক করেছেন। সারা জীবন আপনার কথা মনে রাখবো। বাড়ির দলিলটা হাতে পেয়েছি, এর চেয়ে আনন্দের কি হতে পারে? একটা কথা কিছুতেই মাথায় আসছে না, হঠাৎ করে চেয়ারম্যানকে কে খুন করলো? যেই করুন ভালো করেছে, গ্রামের মানুষ শান্তি পাবে। ঠিক বলেছিস, আমাদের কি কম জ্বালিয়েছে? না মরলে ওর হাত থেকে মুক্তিই পেতাম না। বোন, আমি কিছু কথা বলতে চাই। বলুন দাদা। আর তোমাদের হাতে টক ফুচকা খেতে অনেক মজা। হ্যাঁ, এত স্বাদের ফুচকা কোনোদিন খাইনি। আমি চাইছি তোমাদের জন্য ফুচকার দোকান করে দিতে, তোমরা যাতে অনেক বড় ফুচকা ব্যবসায়ী হতে পারো। কিন্তু দাদা। কেন কিন্তু না? তোমাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি তোমাদের জন্য দুটা দোকান করে দেব, একটা তোমাদের বাড়ির সামনে আর একটা বড় রাস্তার পাশে। একটা দোকান হলেই তো হতো, আপনি শুধু শুধু দুটো দোকান কেন করে দেবেন? বাড়ির সামনে যে দোকানটা করে দেব সেই দোকান থেকে গ্রামের লোকজন ফুচকা কিনে খাবে, আর রাস্তার পাশে সেটা করে দেব সেই দোকান থেকে রাস্তার চলাচল করা মানুষজন ফুচকা কিনে খাবে। হ্যাঁ, আপনার মনটা অনেক বড় দাদা। আমি তাহলে গেলাম, কালকে থেকে কাজ শুরু হবে। কেমন আছিস? ব্যবসা তো ভালোই চলছে মনে হয়। এই তো আছি, আপনাদের আশীর্বাদে ফুচকা বিক্রি করে খুব ভালো আছি। তোদের বাড়িতে নাকি মনোজ নামে একজন আত্মীয় প্রায় আসে। আমার জানা মতে তোদের তো কোনো আত্মীয় নেই। উনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হন। তাই নাকি? ডাকাতদের দল ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কিছুতেই ধরতে পারছে না। এদিকে আবার হঠাৎ করে চেয়ারম্যান খুন হলো রাতে, কেমন যেন রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। মনোজ দাদা খুব ভালো মানুষ, ওনার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হতে পারে না। ভালো মানুষের মুখোশ পরে অনেক খারাপ মানুষ ঘুরে বেড়ায়, যা আমাদের চোখে পড়ে না। কি জানি বাবা, এত কঠিন কঠিন কথা বুঝি না। বেশি না বোঝাই ভালো। দে আমাকে এক প্লেট ফুচকা দে তো। এই নিন। খুব ভালো ফুচকা বানিয়েছিস। ফুচকা বানানোর হাত একেবারে পাক্কা বলতে হবে। আর এক প্লেট দেবো? 2 প্লেট ফুচকা তুই প্যাকেট করে দে। আমার মেয়েটা ফুচকা খেতে খুবই ভালোবাসে। দাম কত হলো? 60 টাকা হয়েছে, আপনি আমায় 50 টাকা দিন। এই নে এই নে এই নে। আপনার মেয়েকে একদিন আমার দোকানে ফুচকা খাওয়াতে আনবেন। অবশ্যই নিয়ে আসবো। ও, একটা কথা বলতে ভুলে গেছি, তো দুঃসম্পর্কে দাদা যখন আসবে আমাকে একটা খবর দিস তো। তো দাদার সাথে একটু পরিচিত হব। উনি তো বেশি সময় থাকে না, এসে কিছুক্ষণ থেকেই চলে যায়। তবে আপনি যখন বলছেন, দাদা আসলে আপনাকে খবর দেব। এই কাগজে আমার ফোন নাম্বার লেখা আছে। তোদের বাড়িতে আসলে সাথে সাথে আমাকে একটু ডেকে নিয়ে আসবি না? ফোন করা দরকার।
আমি ফোন করব। মনে থাকে জানো, হ্যাঁ? আজকে আমি 1000 টাকার ফুচকা বিক্রি করেছি। অনেক টাকা। আমি বিক্রি করেছি 800। ভালোই বিক্রি হচ্ছে, লোকজন টক ফুচকা খেতে খুব ভালোবাসে। মনোজ দাদা যদি আমাদেরকে সাহায্য না করতো তাহলে এসব কিচ্ছু হতো না। ওনার উপকারের কথা আমি কখনো ভুলবো না। লোকটা সেই যে গেল, আর খোঁজ নেই, হারিয়ে গেল নাকি? কি জানি, মনে হয় আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না, জানিস? ওনাকে না সবাই সন্দেহ করছে। ওনার মতো ভালো মানুষকে আবার কেউ সন্দেহ করে? পুলিশ তো পাগলের মতো মনোজ দাদাকে খুঁজছে, ছদ্মবেশ নিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছে। মনোজ দাদা তো সত্যি যদি ডাকাত দলের কেউ হয় তাহলে বলবো উনি যেন ধরা না পড়ে। পঞ্চায়েত প্রধান রমেশ বলছিল মনোজ দাদা আসলে ওনাকে খবর দিতে, ফোন নাম্বারও দিয়ে গেছে। খবর দেওয়ার কোনো দরকার নেই, বরং আমরা মনোজ দাদাকে পালিয়ে যেতে সাহায্য করব। কয়েকদিনে দাদা আমাদের অনেক আপন হয়ে গেছে। আমাদের যদি সত্যি ওনার মতো একজন দাদা থাকতো খুব ভালো হতো। হ্যাঁ রে দিদি। অনেক তো গল্প হলো, এবার খাওয়ার ব্যবস্থা করতে হবে, রাতে রান্না করতে হবে। চল 2 বোন মিলে রান্না করি। ঘরে কিছু আছে? আজকে পাশের বাড়ির বুড়ি বাজার করে দিয়েছে। কি বাজার করা হয়েছে? ইলিশ মাছ। তাই নাকি? কতদিন ইলিশ মাছ খাওয়া হয় না, আমার তো শুনে জিভে জল আসছে। চল তাড়াতাড়ি রান্না করি। আচ্ছা চল। দাদা, আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা তো ভেবেই নিয়েছিলাম আপনার সাথে আর কখনো দেখা হবে না। আজকে হয়তো শেষ দেখা। লোকজন আসবার আগে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। শেষবারের মতো আর একবার টক ফুচকা খেতে চাই বোন। এই নিন দাদা। যাক বাবা, এবার পালিয়ে যাবি কোথায়? অনেক কষ্টে তোর খোঁজ অবশেষে পেলাম। আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? ওনার কি অপরাধ? কেন জানেন না? এই লোকটা ডাকাত দলের সর্দার, ছদ্মবেশ নিয়ে গ্রামাঞ্চলে ঘুরে বেড়ায় বলে বোঝা যায় না। আপনার কথা বিশ্বাস হয় না। উনি যদি সত্যিই ডাকাত হতো তাহলে মানুষেরা তো সাহায্য কেন করবে? সেটা উনি বলতে পারবে। আর একটা কথা, গ্রামের চেয়ারম্যানকেও লোকটা খুন করেছে। চেয়ারম্যানের মতো খারাপ মানুষের তো আপনারা কোনো শাস্তি দিতে পারেন না। উনি যদি চেয়ারম্যানকে খুন করে তাহলে আমি বলবো ঠিক করেছে। এখানে দাঁড়িয়ে কথা বলবার মতো সময় আমাদের নেই। আমাদের সাথে থানায় চলো। বোন, আমাকে যে এবার যেতে হবে। দাদা, এই বক্সে টক ফুচকা আছে। আপনি শেষবারের মতো ফুচকা খেতে চেয়েছিলেন, কিন্তু সেদিন খেতে পারেননি। আপনাকে আমার নিজের দাদা বলে মেনে নিয়েছি। আমি যে খুনি, একজন খুনির জন্য এত মায়া। আমরা কখনো আপনাকে খুনি মনে করি না। যে লোকটাকে খুন করেছেন সে খুব খারাপ। ওনার জন্য গ্রামের কেউ শান্তি পায়নি। অনেক ভেবে চিন্তে আমি চেয়ারম্যানকে খুন করেছি। আমি বুঝতে পেরেছিলাম এই মানুষটা বেঁচে থাকলে গ্রামের মানুষ কোনোদিন সুখী হতে পারবে না। উকিল ধরে দাদার জামিনের ব্যবস্থা করতে হবে। দরকার নেই বোন, আদালত আমাকে যে শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। আপনাদের সময় শেষ, আর কথা বলবার সুযোগ নেই। বোন, যদি কখনো জেল থেকে বের হতে পারি দেখা হবে, আর যদি ফাঁসি হয়ে যায় তাহলে দেখা হবে না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।